জাতীয় ঈদগাহে 7:30টায় ঈদুল আজহার প্রধান জামাত। ময়দানে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তল্লাশি পেরিয়ে ঢুকতে হবে মুসল্লিদের। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ, ড্রোন প্যাট্রোলিং। শেষ মুহূর্তের ঈদযাত্রায় সবকিছু তুচ্ছ করে বাড়ি ফিরতে মরিয়া মানুষ। কানায় কানায় পূর্ণ লঞ্চ, কেবিনে গাদাগাদি। ঝুঁকি নিয়েও ট্রেনের ছাদে শত শত যাত্রী। ভোরের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। সৌদি আরবের মক্কায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। এদিন জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ শেষে মিনায় ফিরে পশু কোরবানি করেন হাজিরা। বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। 10 জিলহজ হজের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয় মুজদালিফা থেকে। এদিন সূর্য ওঠার পর জামারাতে কঙ্কর নিক্ষেপের জন্য হাজিরা রওনা হন মিনার উদ্দেশ্যে। কেউ মুজদালিফা থেকে, আবার কেউ মিনার পার্শ্ববর্তী অঞ্চল থেকে কঙ্কর সংগ্রহ করেন। সেখানে পৌঁছে বড় জামারায় 60টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। সূর্য পশ্চিমে ঢলে যাওয়ার আগ পর্যন্ত কঙ্কর নিক্ষেপ করা সুন্নত। এদিন সূর্য ওঠা থেকে শুরু করে 11 জিলহজ সুবহে সাদিক পর্যন্ত 3 দিন কঙ্কর নিক্ষেপ করা হয়। বড় জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় ফিরে যান হাজিরা। আল্লাহর সন্তুষ্টি অর্জনে সেখানে পশু কোরবানি করেন তারা। কোরবানি শেষে মাথা মুন্ডন করে এহরামের কাপড় খুলে ফেলেন হাজিরা। হজের সবশেষ ফরজ বিধান হলো তাওয়াফে জিয়ারত। একে তাওয়াফে ইবাদতও বলা হয়। 10 জিলহজ ফজরের সূর্য ওঠার পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগে পর্যন্ত এই তাওয়াফ করা যায়। তবে যত তাড়াতাড়ি সম্ভব তাওয়াফ করে নেওয়াটাই উত্তম। 11 জিলহজ 3টি শয়তানকে 60টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করেন হাজিরা। সবশেষ কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় উদযাপন করা হয়েছে ঈদুল আজহা। রোববার নামাজ পরবর্তী খুতবায় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া ফিলিস্তিনিদের কল্যাণে করা হয় বিশেষ মোনাজাত। এক বিশ্ব এক চাঁদ, তাই বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে একই সঙ্গে রমজান আর ঈদ উদযাপনে বিশ্বাস করেন তারা। তাই বিশ্বের অনেক দেশ তথা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত আদায়। রোববার সকাল 7:15 রাজধানীর পান্থপথে মুসলিম উম্মা বাংলাদেশের আয়োজনে শুরু হয় ঈদের প্রথম জামাত। একই দিনে ঈদ এবং রোজা একই দিনে পালন করাটা আমাদের জন্য উত্তম। আরাফার জায়গা একটা, তো ওইটার সাথে মিল রেখেই সিয়াম রাখা বা ইবাদত করা, ওইটা পালন করা, তারপরের দিন কোরবানি, ওই হিসাবটাই আমার কাছে সহি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। পুরো দেশ যদি আমাদের সাথে ঈদ করতো তাহলে আরো ভালো লাগতো। ত্যাগের মহিমা সবার প্রাণে ছড়িয়ে দেওয়ার ফরিয়াদ করেন তারা। দেশ জাতি মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা। এই কোরবানিটা কোনো ব্যক্তি নিজেকে বড়ত্ব প্রকাশ করার জন্য করা যাবে না, এটা করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্যই। যাতে আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসকে লাঘব করে দেয়, সেটাও আমরা দোয়া করেছি। গাজাতে আমাদের মুসলিম ভাই বোনদের আল্লাহ তাদেরকে গায়েবী শক্তির মাধ্যমে সাহায্য করেন এবং তাদেরকে এই জালিমদের অত্যাচার থেকে মুক্ত করেন। আরবি মাসের চাঁদ দেখা গেলে সারা বিশ্বে একসঙ্গে ঈদ উদযাপনের আহ্বান জানান মুসলিম উম্মা বাংলাদেশ। ওআইসি তো এখন রেজলিউশন দিয়েছে, আমরা তো ওআইসির পার্ট, তো আমরা কেন একই দিনে সারা পৃথিবীতে মুসলিম উম্মা ঈদ পালন করব না? পরে সকাল 8:30টায় দ্বিতীয় ও 9:30টায় তৃতীয় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
দেশের আকাশে চাঁদ দেখে নয়, শত বছরের প্রচলিত রীতি অনুযায়ী চাঁদপুর, শরীয়তপুর, সাতক্ষীরা, মৌলভীবাজার, দিনাজপুরের বিভিন্ন এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের আনুষ্ঠানিকতা শুরু করেন মুসল্লিরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের দাবি করেছে বিএনপি। রোববার ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেন্ট মার্টিনে যেভাবে গোলাগুলি হচ্ছে এটা বাংলাদেশের জন্য হুমকি সত্ত্বেও নত জানু পররাষ্ট্রনীতির কারণে সরকার উদ্যোগ নিচ্ছে না। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে এবং সেখানে আমরা যেটা পত্রিকায় দেখলাম যে যুদ্ধ জাহাজও, মিয়ানমারের যুদ্ধ জাহাজও সেখানে দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচণ্ড রকম হুমকি। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি গুজব ছড়াচ্ছে। কারো উস্কানিতে পা দেবে না বাংলাদেশ, গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর প্রয়োজন নেই। সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন। আমাদের খাদ্যবাহী যে যান নিয়মিত হয়ে গেছে, আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করতে চাই। ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। ইতোমধ্যে 5 স্তরের নিরাপত্তা বলয়ে সুপ্রিম কোর্টের ঈদগাহ ময়দানে ঢুকতে শুরু করেছেন মুসল্লিরা। সেখানে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, সরাসরি যাচ্ছে তার কাছে। তমাল, ঝলমলে সকাল, আর মাত্র ঘণ্টাখানেক বাকি রয়েছে। 7:30 কিন্তু জাতীয় ঈদগাহের যে প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হবে। আমরা সবাই জানি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু এই নামাজে অংশ নেবেন এবং সেটি ছাড়াও রাজনৈতিক যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন রাষ্ট্রের তারা তো বটেই, এবং কূটনীতিকরা সহ কিন্তু 35,000-এর বেশি মুসল্লি কিন্তু আজকের জামাতে অংশ নেবেন। আমরা দেখছি যে ঈদগাহের যে পুরো প্যান্ডেল সেটি কিন্তু আসলে 5 স্তরের নিরাপত্তা বলয় কিন্তু আসলে সজ্জিত রয়েছে, এবং সেই জায়গা থেকে আমরা এখন থেকে আরও আধা ঘন্টা আগে থেকে কিন্তু মুসল্লিরা জায়নামাজ সহ এই ঈদগাহের যে মাঠ সেই মাঠে কিন্তু আসলে ঢুকতে শুরু করেছেন। এবং 7:30 বাইতুল মুকাররমের যিনি ইমাম রয়েছেন রুহুল আমিন, তার নেতৃত্বে বা তার ইমামতে কিন্তু আসলে আজকের জামাতটি অনুষ্ঠিত হবে। আমরা দেখছি যে 5 স্তরের যে নিরাপত্তা বলয় সেই বলয় ভেদ করে আসলে ধারণা করা হচ্ছে যে আজকের যে নামাজ এটি আসলে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হবে। এবং সেই জায়গা থেকে আমরা জানি যে বৃষ্টির যে সম্ভাবনা বা শঙ্কা সেটি কিন্তু আবহাওয়া অফিস বলেছে যে সকালের দিকে আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকলেও, আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আসলে বৃষ্টির যে সম্ভাবনা সেটি কিন্তু দুপুরের পর হওয়ার কথা রয়েছে। সেই জায়গা থেকে বলা চলে যে ঈদের এই ঝলমলের সকালেই কিন্তু আসলে আমরা দেখছি যে মুসল্লিরা হাসতে শুরু করেছেন এবং বিশাল যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু আসলে সাজানো হয়েছে। আপনারা জানেন যদি বৃষ্টিও হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে যে পরিমাণ ত্রিপল দিয়ে পুরো এলাকাটা ঘিরে রাখা হয়েছে, আয়োজকরা বলেছেন যে অতিবৃষ্টি হলে পরে কিন্তু এই প্যান্ডেলের ভিতরে নামাজ আদায় করা সম্ভব হবে। এবং সেই জায়গা থেকে শুধুমাত্র যে পুরুষ তাই নয়, আমরা জানি যে এই ময়দানের একটি পাশে নারীদেরও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে এবং তারাও কিন্তু প্রায় অন্যান্য বছরের মতো 3 থেকে 4 হাজারের কিন্তু নারী এখানে উপস্থিত হবেন এবং তারা কিন্তু জামাত আদায় করবেন। এবং রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী সদস্য, 3 বাহিনী প্রধান, সংসদ সদস্য, রাজনীতিবিদ সহ রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই ব্যক্তিদের সঙ্গে কিন্তু এই জামায়াতে সাধারণ যারা মুসলিম রয়েছেন তারা কিন্তু অংশ নিতে পারবেন। এবং সেই জায়গা থেকে বলা চলে যে আসলে একটি বৈষম্যহীন ময়দান, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে সাধারণ নাগরিকের যে অংশগ্রহণে এই জামায়াত, সেই জামাত কিন্তু আসলে 7:30 শুরু হবে এবং সকল আয়োজন সম্পন্ন রয়েছে। আমরা দেখছি যে মুসলিমরা কিন্তু জায়নামাজ সহ শুভ্র যে পোশাক, পাঞ্জাবি সেটি তারা পরিধান করে আসলে মাথায় টুপি নিয়ে তারা এখানে হাজির হচ্ছেন। আরও প্রায় ঘণ্টাখানে কিন্তু এই যে ঢল সেটি কিন্তু অব্যাহত থাকবে। আমরা একদম সামনের দিকে রয়েছি, অর্থাৎ রাষ্ট্রপতি যে জায়গাটিতে নামাজ পড়বেন সেই জায়গাটি আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর বাইরেও আমরা যদি বলি যে অন্যান্য বছরে যেমনটি হয়ে থাকে যে এই যে মূল প্যান্ডেল, সেই প্যান্ডেলের বাইরেও কিন্তু আসলে মূল যে সড়ক সেই সড়কেও কিন্তু মুসল্লিরা অবস্থান নেন এবং সেই জায়গা থেকে ধারণা করা যায় যে আজকেও কিন্তু আসলে তেমনটি হতে পারে। এবং আবহাওয়া অফিস যেমনটি বলেছে যে ঢাকায় আজকের দুপুর পর্যন্ত কিন্তু আসলে যে আবহাওয়া সেখানে কিন্তু বৃষ্টির কোনো শঙ্কা নেই এবং সেই জায়গা থেকে ধারণা করা যায় যে হয়তো বৃষ্টি হলেও সেটি দুপুরের
পর নাগাদ হতে পারে। এবং সেই জায়গা থেকে বলা চলে যে আজকে যে ঈদের ঝলমলে সকাল, সেই সকালে কিন্তু আমরা দেখছি যে মুসল্লিরা ইতিমধ্যে ঈদগাহ ময়দানে আসতে শুরু করেছেন। এবং সেই জায়গা থেকে আপনারা জানেন যে এই যে পুরো প্যান্ডেল, সেই প্যান্ডেলে কিন্তু আসলে বিশাল যে সামিয়ানা টাঙানো হয়েছে, সেখানে কিন্তু 5 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, সিসিটিভি ক্যামেরায় মনিটর করা হচ্ছে এবং সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে কিন্তু এই পুরো প্যান্ডেলকে কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। এবং সেটি ছাড়াও আপনাকে জানাতে চাই যে আজকে যে জাতীয় ঈদগাহের যে জামাত, সেটি 7:30টায় শুরু হবে এবং সেটি ছাড়া কিন্তু রাজধানীর আরও বেশ কয়েকটি ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। এবং সেখানে কিন্তু 7টার সময় আসলে প্রথম যে জামাত সেটি অনুষ্ঠিত হবে এবং 5টি নামাজ সেখানে 1 ঘন্টা পর পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং আপনারা জানেন যে আষাঢ়ের যে মাস, সেই মাসও আমরা আজকে সকাল থেকে দেখছি যে আকাশ কিন্তু মেঘমুক্ত রয়েছে, কিন্তু যেহেতু আবহাওয়া অফিস থেকে বলা হয়েছিল যে দুপুর পর আসলে বৃষ্টির শঙ্কা রয়েছে, সেই জায়গা থেকে ধারণা করা যায় যে রৌদ্রোজ্জ্বল একটি সকালের মধ্য দিয়ে কিন্তু ঈদুল আজহার যে নামাজের আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে মুসল্লিরা কিন্তু আসছেন এবং আর প্রায় ঘণ্টাখানেক সময় বাকি রয়েছে, 7:30টার দিকে এটি আসলে শুরু হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। ঈদ জামাতে সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম জাতীয় ঈদগাহ ময়দানে। নির্ধারিত সময়ের অতিরিক্ত 2 বছর পরও সেতুর নির্মাণ কাজ হয়েছে মাত্র 20 ভাগ। এতে ভোগান্তিতে পড়েছেন পিরোজপুরের নেসারাবাদের অর্ধলক্ষাধিক মানুষ। তবে কর্তৃপক্ষ বলছে নকশার ত্রুটি সংশোধন করে শীঘ্রই সেতুর কাজ শেষ করা হবে। জিয়াউল হকের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসানের ছবি নিয়ে রিপোর্ট। নদীর ওপর নির্মাণাধীন পাকা সেতু কাজ বন্ধ থাকায় নির্মাণ উপকরণ ফেলে রাখা হয়েছে মূল অবকাঠামোর ওপরেই। 2020 সালের 27 ফেব্রুয়ারি শুরু হয় পিরোজপুরের নেসারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেতুর নির্মাণ কাজ। 2022 সালের 30 জুন প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিয়মের অভিযোগ এনে এলাকাবাসী লিখিত অভিযোগপত্র দিলে কাজটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর প্রায় 2 বছর পার হলেও এখনও কাজ শুরু হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন দৈহারি স্বরূপকাঠি রুটে যাতায়াতকারী 3 উপজেলার 50,000-এর বেশি মানুষ। বাজারে যাইতে পারি না, 10 টাকা সদাই করতে হইলে খাওয়ায় 5 টাকা দেওয়া লাগে। 3 বছরের মতো আর কি এরকম ফেলানো, মানে কোনো কাজ চলে না। ব্রিজটা যদি অতি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের জন্য উপকারী হয়। তবে এলজিডি জানায় সেতুটির নকশায় কিছুটা ত্রুটি থাকায় সেটি সংশোধন করা হয়েছে। শিগগিরই নির্মাণ কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আগামী 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ অ্যাপ্রোচ এবং যেটুকু কাজ বাকি আছে আমরা শেষ করতে পারব। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তথ্য মতে 48 মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4,37 লাখ টাকা। সময় সংবাদ, পিরোজপুর। ভোলায় মাত্র 3 কিলোমিটার সড়কের পাশের গাছের ডালপালার কারণে চালু করা যাচ্ছে না প্রায় 80 কোটি টাকা ব্যয় নির্মিত অত্যাধুনিক বিদ্যুৎ সঞ্চালন লাইন। এ কারণে 1 বছর আগে নির্মাণ করা লাইন পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। অন্যদিকে 1984 সালে নির্মিত পুরাতন লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে বিদ্যুৎ বিভাগের। সামান্য ঝড় বৃষ্টিতেই বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ। সংকট সমাধানে নতুন লাইন চালুর দাবি গ্রাহকদের। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে মাদ্রাসা বাজার পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারগুলো গাছের ডালপালার সঙ্গে সাপের মতো পেঁচিয়ে আছে। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি ঢেকে গেছে গাছের পাতায়। বুরহানুদ্দিন থেকে জেলা সদরে বিদ্যুৎ সরবরাহের জন্য 1 বছর আগে প্রায় 80 কোটি টাকা ব্যয়ে 42 কিলোমিটার সঞ্চালন লাইন প্রস্তুত করে বিদ্যুৎ বিভাগ। অত্যাধুনিক এই লাইন 40 মেগাওয়াট পর্যন্ত লোড নিতে সক্ষম। তবে জেলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে মাদ্রাসা বাজার পর্যন্ত 3 কিলোমিটার লাইনের তারগুলো গাছের ডালপালায় জড়িয়ে থাকায় লাইনটি চালু করা যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে পুরনো লাইনে বুরহানুদ্দিন থেকে বিদ্যুৎ আনতে হচ্ছে। বিশ্ব রোডের গাছের জন্য অনেক সমস্যা হয়, কারণ এই গাছ বাইঙ্গা চুরা তুফান আসলে তারের উপরে পড়ে। এদিকে আধুনিক এই লাইন চালু না হওয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না বিদ্যুৎ বিভাগ।
সামান্য ঝড় বৃষ্টিতেই পুরনো লাইনটি অচল হয়ে জেলা সদর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বেড়েছে লোডশেডিং, বেড়েছে পৌরবাসীর ভোগান্তি। আমি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট। ঘন্টা যদি কারেন্ট থাকে 3 ঘন্টা থাকে না। বিদ্যুৎ বিভাগ জানায় গাছগুলো বন বিভাগের হয়, তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না। তবে বন বিভাগ গাছগুলো অপসারণের জন্য টেন্ডারের মাধ্যমে বিক্রির কথা জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। যদি আমি এই গাছের ডালপালাটা কেটে দিতে পারি তাহলে আমার লাইনটা চালু করলে আমার যত ধরনের বড় ধরনের ঝড়, বন্যা বা বৃষ্টি, ঠান্ডারি, তখন আমার লাইন এই যেখানে মাঝে মাঝে হঠাৎ ফল্ট হয়ে যায়, এই জিনিসটা আমার হবে না। চলতি বছরের জানুয়ারিতে জেলা সদরের রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্টটি বিকল হওয়ার পর বুরহানুদ্দিন থেকে শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। আবারও দেশের সবচেয়ে বড় জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান ও দিনাজপুরের গৌড়ে শহীদ ঈদগাহ ময়দান। এই মুহূর্তে শোলাকিয়া আছেন সহকর্মী নূর মোহাম্মদ এবং গৌড়ে শহীদ ঈদগাহ ময়দানে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। শুরুতেই সরাসরি যাচ্ছে নূরের কাছে। নূর, 197তম ঈদুল আজহার জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এই কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে দীর্ঘ প্রায় 250 বছর ধরেই নামাজ পালিত হয়ে আসছে। এবার 197তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল থেকে আসলে মুসল্লিরা ঈদগাহর দিকে আসছেন, তা এখনও নামাজের বেশ খানিকটা দেরি আছে। এর মধ্যেই নামাজের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। বিশেষ করে যদি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, এই শোলাকিয়া ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে আসলে ঢেকে দেওয়া হয়েছে পুরো এলাকা। শোলাকিয়া ঈদগাহ মাঠ এবং এর ভিতর বাইরে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 4 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় র্যাব, পুলিশ ছাড়াও 2 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে এবং যে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন এবং গোয়েন্দা বিভাগ আছে, তারা সার্বক্ষণিক নজরদারি করছেন। এই শোলাকিয়া, আপনাকে যদি আমি বলি যে শোলাকিয়া যে ঈদ জামাতকে বরাবরই এখানে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হয়। এই অংশ হিসাবে গত প্রায় 15 দিন ধরেই দফায় দফায় পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় মিটিং করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সাজানো হয়েছে। এখানে যে শোলাকিয়া যে বিশাল শোলাকিয়া ঈদগাহ ময়দান আছে, এই ময়দানের যে প্রধান গেটে এখন আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্চওয়ে বসানো হয়েছে এবং যারা মুসল্লি আসবেন তাদেরকে দেহ তল্লাশির পরে মাঠের ভিতরে ঢুকতে দেওয়া হবে। কিশোরগঞ্জ জেলা পুলিশের যে শীর্ষ ব্যক্তিত্ব, জেলা পুলিশ সুপার, যিনি আমাকে জানিয়েছেন যে কিশোরগঞ্জের যে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা কোনো ত্রুটি থাকবে না। পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ আমাকে যেটি জানিয়েছেন যে কিশোরগঞ্জে যে এইখানে শোলাকিয়া ঈদগাহ মাঠে যে মুসল্লিরা দূর দূরান্ত থেকে আসবেন এবং সে বাড়ি থেকে শুরু করে এই শোলাকিয়া মাঠে আসবেন এবং নামাজ আদায় করে যাতে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারেন, পথের মধ্যে কোনো সমস্যা না হয়, সেই লক্ষ্যেই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। এখানে মাঠের ভিতরে বাইরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকছে। পোশাকি পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা পুলিশ কাজ করছেন এবং যে মাঠের ভিতরে পুলিশ এবং র্যাবের ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে, যেখান থেকে গতিবিধি মনিটর করা হবে। সেই সাথে অসংখ্য মাঠের ভিতরে এবং বাইরে অসংখ্য ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে, সেই ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবং আমরা যদি এক কথায় বলতে পারি যে শোলাকিয়া ঈদগাহ যে নামাজ সকাল 9টায় জামাত শুরু হবে এবং সেই জামাতকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এবং প্রশাসন বা ঈদগাহ কমিটি যেটা আশা করছেন যে শান্তিপূর্ণভাবেই ভালোই এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তো কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে আমার কাছে চলে এসে আমরা চলে যাচ্ছি দিনাজপুরে, সেখানে আছেন গোলাম নবী দুলাল।
সর্ববৃহৎ ঈদের যে জামাত দিনাজপুর ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানে এই নামাজ আদায়ের জন্য সব কিছু প্রস্তুত রয়েছে। এখানে সকাল 8:30টায় নামাজ শুরু হবে এবং এখানে ইমামতি করবেন মৌলানা শামসুল হক কাসেমি। ইতিমধ্যে কিন্তু আপনার যে মাঠের যে নিরাপত্তা, এই নিরাপত্তা কিন্তু গতকাল রাত থেকেই আপনার পুলিশ, র্যাব, বিজেপি এবং সাদা পোশাকে যারা রয়েছেন গোয়েন্দা, তারা কিন্তু আপনার এই মাঠের দায়িত্ব নিয়েছেন। আপনারা দেখছেন যে বিশেষ করে আপনার এই যে দিনাজপুর গৌরে শহীদ ঈদগাহ ময়দান, এখানে গত যে ঈদ উল ফিতরের যে নামাজ, সেখানে প্রায় 3.5 থেকে 4 লক্ষাধিক লোক এখানে নামাজ আদায় করেছেন। এইবার যে আপনার ঈদ উল আজহার যে নামাজ, এই নামাজে কিন্তু আপনার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। বিশেষ করে এই মাঠের যিনি দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক, ব্যবস্থা কমিটির সভাপতি শাকিল আহমেদ এবং পৌরসভা দুটো যৌথভাবে তারা এই মাঠের দায়িত্বে রয়েছেন। তারা ইতিমধ্যেই মাঠ নামাজের জন্য প্রস্তুত করেছেন এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মাঠে নিরাপত্তার জন্য র্যাব ইতিমধ্যে আপনার মাঠের যে কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে দেখছেন। এই মাঠে প্রবেশের জন্য আপনার 17টি গেট রাখা হয়েছে, যেখানে মেটাল ডিটেক্টর দিয়ে আপনার যারা মুসল্লিরা আসবেন তাদেরকে তারা আপনার ছাতা এবং আপনার জায়নামাজ ছাড়া এখানে প্রবেশ নিষেধ করা হয়েছে। এই যে নামাজ, এখানে 116টি মাইকের ব্যবস্থা রাখা হয়েছে। যারা এখানে নামাজ আদায় করবেন, বিশেষ করে দিনাজপুর জেলা থেকে শুরু করে আপনার বিভিন্ন উপজেলা এবং অন্যান্য জেলা থেকে কিন্তু মুসল্লিরা এই বড় জামাতে নামাজ আদায়ের জন্য এখানে আসেন। আমরা দেখেছি বেশ কয়েকটি ঈদের জামাতে বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসেন। তাদের যেটি বক্তব্য সেটি হচ্ছে বড় জামাতে নামাজ আদায় করলে তাদের যে এই সন্তুষ্টি সেটা কিন্তু অনেক বেশি পায়, যায় তাদের যে ইবাদত সেটা তারা দিবেন, এই প্রস্তুতি তাদের রয়েছে। এই মাঠ সম্পর্কে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে 22 একর জায়গার উপরে এই ঈদগাহ মাঠটা দেশের সর্ববৃহৎ এই ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠটি খুব সুসজ্জিত বা নান্দনিকভাবে এখানে সাজানো হয়েছে। আমরা দেখছি যে ওয়াচ টাওয়ার রয়েছে, এখানে 4টি ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে সব কিছু পর্যবেক্ষণ করা হবে। বিশেষ করে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, এছাড়া এখানে মেডিকেল টিমেরও ব্যবস্থা করা হয়েছে। কেউ যদি অসুস্থ হয়ে পড়েন সেই বিষয়গুলো তারা দেখবেন। আরেকটি বিষয় হচ্ছে যেখানে উজু থেকে শুরু করে সব রকম এখানে ব্যবস্থা রয়েছে। এখানকার যারা ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছেন, স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, তারা কিন্তু মাঠের সার্বিক যে দায়িত্ব সেটা তারা পালন করছেন। দিনাজপুর এই যে গৌরে শহীদ ঈদগাহ ময়দান, যারা এখানে নামাজ আদায় করতে আসেন, আমরা দেখছি যে সব শ্রেণী পেশার মানুষই এখানে আসেন। যদিও এটি কুরবানির ঈদ বা ঈদ উল আজহা, এখানে অনেকেই আপনার যে ছোটোখাটো যে ঈদগাহ যে মাঠগুলো আছেন সেখানে অর্থাৎ নামাজ আদায় করেন। এখানে 8:30 8:30টার সময় এখানে নামাজের যে সময়সূচি দেওয়া হয়েছে, এই সময়সূচি অনুযায়ী কিন্তু যারা নামাজ এখানে আদায় করেন, বিশেষ করে মুসল্লিরা দূর দূরান্ত থেকে, তারা ইতিমধ্যেই কিন্তু আসা শুরু করেছেন। আমরা দেখছি যেখানে ইমাম সাহেব বসবেন সেখানে ইতিমধ্যেই তারা বসেছেন। এখানে আমরা দেখছি যে মেটাল ডিটেক্টর দিয়ে যারা এখানে মাঠের যে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু সার্বিকভাবে সর্বশেষ যেটা প্রস্তুতি বা নিরাপত্তা সে বিষয়টা এখানে দেখছেন। এখানকার যিনি বিশেষ করে পুলিশ সুপার শাহ ইফতিকার আহমেদ, তিনি যে জানিয়েছেন যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এখানে যেন কোনো সমস্যা বা কোনো মুসল্লি বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য সার্বিক যে প্রস্তুতি সেটা কিন্তু অনেক আগে তারা নিয়েছেন। তো আমার কাছ থেকে এই দিনাজপুর গৌরে শহীদ ঈদগাহ ময়দানের সর্বশেষ এই ছিল। ঈদ জামাতে সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে, তার আগে যুক্ত ছিলাম কিশোরগঞ্জে। ঈদ জামাতের খবর জানাতে এই মুহূর্তে যশোর ঈদগাহ ময়দানে আছেন সহকর্মী জুয়েল মৃধা, সরাসরি যাচ্ছে তার কাছে। জুয়েল, যশোরের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে যশোর ঈদগাহ ময়দানে। আজ সকাল 7:30টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে এই মাঠে এবং সকাল 8:30টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে এই মাঠে। ঈদ জামাতকে ঘিরে মুসল্লিরা কিন্তু ইতিমধ্যে মাঠে আসতে শুরু করেছেন। প্রচুর মুসল্লিরা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছেন। এখনো মাঠের সামনের কয়েকটি 3টে থেকে 4টি সারি পূর্ণ হয়েছে, কিন্তু এই
যে ঈদগাহ ময়দান, এখানে প্রায় 5 থেকে 6 হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। এবং যেহেতু প্রচণ্ড গরম, এ কারণে কিন্তু এখানে পাখার ব্যবস্থা করা হয়েছে যাতে মুসল্লিরা স্বস্তিতে নামাজ আদায় করতে পারে। আজকের এই ঈদগাহ ময়দানে যশোর 3 আসনের সংসদ সদস্য এবং বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের যশোরের মানুষ এই ঈদগাহ ময়দানে কিন্তু ঈদের জামাতে অংশ নেবেন এবং নামাজ আদায় করবেন। আজকে যেহেতু ঈদুল আজহা কোরবানির একটি পর্ব রয়েছে, ফলে আজকে সবারই কিন্তু একটি ব্যতিব্যস্ততা আছে। নামাজ শেষ করে তারা কিন্তু কোরবানিতে অংশ নেবেন এবং যারা মৌলানারা আছেন তারা কিন্তু এই কোরবানিগুলো জবাইয়ের কাজটা পরিপূর্ণ করবেন। ফলে প্রত্যেকের ভিতরে একটা তারা আছে যে সঠিক সময়ে নামাজটা আদায় করে প্রত্যেকে কোরবানির উদ্দেশ্যে চলে যাবেন। যশোরে কিন্তু প্রায় 5,000-এর অধিক মসজিদ রয়েছে এবং প্রত্যেক মসজিদ সংলগ্ন এলাকায় কিন্তু ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সাথে আমরা কথা বলেছি। ইসলামিক ফাউন্ডেশন 104টি মসজিদের তথ্য দিয়েছে, যেখানে নামাজের অনুষ্ঠিত হবে সকাল 7টা থেকে 8:30টার মধ্যে এবং 9টার ভিতরে কিন্তু প্রত্যেকটি জামাত শেষ হয়ে যাবে এবং মুসল্লিরা যে যার মতো কিন্তু কুরবানির জন্য চলে যাবেন। এবং আমরা কথা বলেছি যশোর পৌরসভা কর্তৃপক্ষের সাথে। পৌরসভা আমাদেরকে জানিয়েছেন যে যশোর শহরে 47টি পয়েন্টে গরু কুরবানির ব্যবস্থা করা হয়েছে। সেখানে পৌরসভার পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া আছে যাতে নগরবাসী স্বস্তিতে কুরবানি দিতে পারেন। এর বাইরে জেলার সর্বত্রই মানুষ তাদের ব্যক্তিগত উদ্যোগে নিজ নিজ স্থানে কিন্তু কোরবানির পশু জবাই করবেন এবং এই ঈদের যে ত্যাগের বিষয়টা সেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবেন এবং তারা কিন্তু এই কুরবানিতে অংশ নেওয়ার মধ্যে দিয়ে যে ত্যাগের কথা বলা হয়েছে আমাদের ধর্মে, সেই ত্যাগের বিষয়টি পরিপূর্ণ করবেন। এবং আমরা এখনো দেখছি যে মসজিদে প্রচুর পরিমাণ দর্শক জামাতে অংশ নিতে আসছে, কিন্তু 7টার মধ্যেই এখানে খুতবা শুরু হয়ে যাবে। 7টার মধ্যে খুতবা শুরু হয়ে যাবে এবং খুতবায় কিন্তু মুসলিম উম্মার বিষয়ে বয়ান হবে এবং বিশেষ করে ফিলিস্তিনি আর বাসীর জন্য এখানে দোয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন ঈদগাহ কমিটির সদস্যরা। তারা আমাদেরকে জানিয়েছেন যে মুসলিম উম্মার যে এটি একটি বৃহত্তম উৎসব এবং এই উৎসবে প্রত্যেকেই আসলে আসেন হচ্ছে যে নিজ নিজ ত্যাগের বিষয়টি সামনে নিয়ে। এবং এখন যে 7:30টার নাগাদ এখানে কিন্তু জামাত শুরু হয়ে যাবে এবং এই জামাতে যশোরের প্রচুর মানুষ অংশ নেবে বলে আশা করা হচ্ছে এবং এখানে মোনাজাত হবে সমগ্র মুসলিম উম্মার জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য, যাতে একটি সমৃদ্ধময় সুখী শান্তি এবং বিশ্ব গড়ে তোলা সম্ভব হয়। এই ছিল আমার কাছে যশোর থেকে। যশোর ঈদগাহ ময়দান থেকে জানছিলাম সেখানকার ঈদ জামাতের সবশেষ খবর। ঈদ জামাতে অংশ নিতে বায়তুল মোকাররমে আসছেন মুসল্লিরা। এই মুহূর্তে সেখানে আছেন বুলবুল রেজা, সরাসরি যাচ্ছি তার কাছে। বুলবুল, প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম যে জামাতটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, অর্থাৎ সকাল 7টায়, এবং দ্বিতীয় যে জামাত সেটি 8টায়, তৃতীয়টি 9টায়, চতুর্থ 10টা এবং 10:45-এ পঞ্চম এবং সবশেষ যে জামাত সেটি অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যারা মুসল্লি রয়েছেন এই মুসল্লিরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রবেশ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তর এবং দক্ষিণ গেট কিন্তু মোটামুটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এরই মধ্যে। কারণ এই ঈদে অর্থাৎ এই যে ঈদুল আজহা বা কুরবানির ঈদ যেটিকে আমরা বলি, এই ঈদে কিন্তু ঈদের নামাজের পরপরই একটি বড় ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে, অর্থাৎ পশু কুরবানি দেয়া। এই পশু কুরবানি যেন সময় নিয়ে দেয়া যায় এবং তাড়াতাড়ি দেওয়া যায়, সে কারণেই কিন্তু প্রথম জামাতে অংশ নেওয়ার জন্য অনেকেই ছুটে আসেন।
দেখছি ঠিক তার ব্যতিক্রম ঘটেনি। আজকেও আমরা দেখতে পেয়েছি সেই সকাল 5:30টার পর থেকেই কিন্তু যারা মুসল্লি রয়েছেন তারা বা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসেছেন, কারণ এই প্রথম জামাতে অংশ নিতে পারলে অর্থাৎ সেটি 7টায় শুরু হবে, 7:30টার মধ্যে শেষ হয়ে যাবে। তারা খুব সহজেই তাদের যে আনুষ্ঠানিকতাটি রয়েছে অর্থাৎ পশু কুরবানি দেওয়া যার যার সামর্থ্য অনুযায়ী সেটি করতে পারবেন। ইসলামিক ফাউন্ডেশনের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু প্রতি বছরের মতো এবারও 5টি জামাত, এবং সেই 5টি জামাতে কোন মাওলানা বা কোন ইমামতি করবেন সেটিরও কিন্তু একটি তালিকা দেওয়া হয়েছে। প্রথম যে জামাত সেই জামাতে এখানকার যিনি জাতীয় মসজিদের পেশ ইমাম সেই পেশ ইমাম এহসানুল হক তিনি ইমামতি করবেন, এবং পাশাপাশি কারি হজরত মাওলানা আতাউর রহমান তিনি মুকাব্বির থাকবেন। অর্থাৎ এই 5টি জামাতের জন্য একজন করে ইমাম এবং একজন করে কিন্তু মুকাব্বির রয়েছেন। যদি কোনো কারণে কোনো ইমাম এই নামাজ পড়তে কোনো কারণে অর্থাৎ আসতে না পারেন সেক্ষেত্রে কিন্তু বিকল্প রাখা হয়েছে। তো আমরা এই সকাল থেকেই দেখছিলাম যে উত্তর গেট এবং দক্ষিণ গেট অর্থাৎ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রবেশ করার জন্য যে গেটগুলো রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। মেটাল ডিটেক্টর এবং আর্চের মধ্য দিয়েই কিন্তু মুসল্লিদের মসজিদের ভেতরে প্রবেশ করতে হচ্ছে, এবং যেটি আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। গতকাল কিন্তু ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ব্রিফিংয়ে বলেছিলেন যে কোনো মসজিদে, সেটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম জাতীয় ঈদগাহ ময়দান, অর্থাৎ যারাই মুসল্লি আসবেন তারা শুধুমাত্র জায়নামাজ নিয়ে আসতে পারবেন, কোনো ধরনের ব্যাগ নিয়ে আসতে পারবেন না। অনেকে ব্যাগ নিয়ে আসছেন, ব্যাগের মধ্যে জায়নামাজ ছিল, সেটি চেক করার পর কিন্তু ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এর বাইরেও কোনো ধরনের ধার্য পদার্থ থেকে শুরু করে অন্যান্য কোনো কিছু নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন না, এমনটি বলা হয়েছিল গতকালকে পুলিশের পক্ষ থেকে। এবং আজকে আমরা দেখেছি দুটি গেটে উত্তর এবং দক্ষিণ গেটেও কিন্তু পুলিশ নিয়োজিত রয়েছে, এবং মেটাল ডিটেক্টর এবং আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করছেন মুসল্লিরা। এবং মুসল্লিরা যেটি বলছেন যে প্রথম জামাতে অংশ নেওয়ার জন্য বিশেষ করে এই ঢাকার পুরো এলাকায়, বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা বসবাস করেন তারা কিন্তু সবচেয়ে বেশি বাইতুল মোকাররমে আসেন। এর বাইরেও উত্তর সিটি কর্পোরেশনের অনেক এলাকা থেকেও কিন্তু ধর্মপ্রাণ যারা মুসল্লি রয়েছেন, বিশেষ করে যেহেতু জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এই মসজিদে নামাজ পড়ার কিন্তু একটি আগ্রহ তাদের মধ্যে থাকে। এর বাইরেও আমরা দেখেছি ঢাকার যে পেরিফেরি এলাকাগুলো রয়েছে অর্থাৎ একেবারে পার্শ্ববর্তী এলাকা, বর্ডার এলাকা, বিশেষ করে বুড়িগঙ্গার উপরে কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, নারায়ণগঞ্জের এদিকে বা অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো থেকেও কিন্তু মুসল্লিরা এই দুরাকাত যে ওয়াজিব নামাজ অর্থাৎ ঈদুল আজহার সেটি পড়ার জন্য কিন্তু বিশেষ করে একদম বৃদ্ধ থেকে শুরু করে কিশোর, যুবক এবং শিশুদের নিয়েও কিন্তু অনেকে এই মসজিদে প্রবেশ করেছেন। তো আমরা যেটুকু জানতে পেরেছি অর্থাৎ আর 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু যে জামাত প্রথম জামাত সেটি শুরু হবে, এবং এর আগে জামাতের আগে যে বয়ান রয়েছে সেটি করছিলেন এখানকার যিনি পেশ ইমাম এহসানুল হক। তারপর পরেই দুরাকাত নামাজ, তারপরে কিন্তু এই নামাজ শেষে অর্থাৎ এই মুনাজাতের ব্যাপার রয়েছে, তারপরে হয়তো কুরবানির যে আমরা যেটি বলছিলাম যে পশু কুরবানির একটি আনুষ্ঠানিকতা রয়েছে। এই পশু কুরবানির আনুষ্ঠানিকতা যে যত আগে করতে পারবেন, অর্থাৎ যেহেতু 5টি জামাত এখানে অনুষ্ঠিত হবে, বিশেষ করে প্রথম জামাতে যারা অংশ নিতে পারবেন তারা কিন্তু সময়টি বেশি পাবেন। দ্বিতীয় জামাত শুরু হবে 8টায়, তৃতীয় জামাত 9টায়, অর্থাৎ এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে জামাত রয়েছে এর মধ্যে যারা অংশ নেবেন তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই নামাজ শেষ করে অর্থাৎ 10টার আগেই নামাজ শেষ করতে পারবেন। তারা তাদের বাড়িতে গিয়ে অর্থাৎ যে আনুষ্ঠানিকতা পশু কোরবানির সেটি শুরু করতে হবে। আমরা দেখছি যে মুসল্লিরা কিন্তু এরই মধ্যে কাতার সোজা করছেন, অর্থাৎ তারা কাতারে দাঁড়াচ্ছেন এই এখনই, অর্থাৎ ঠিক এখন ঘড়ির কাঁটায় সময় 7টা এবং পূর্ব নির্ধারিত যে সময় অর্থাৎ প্রথম জামাতের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এই শুরু হয়ে যাচ্ছে এই কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ 7টা শুরু হওয়ার কথা ছিল যেহেতু প্রথম জামাত, এই প্রথম জামাত
এই প্রথম জামাতের যে ইমামতি করবেন, আমরা বলছিলাম যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যিনি পেশ ইমাম রয়েছেন, সেই পেশ ইমাম কিন্তু এই ইমামতি করছেন, একজন মুকাব্বিরও রয়েছেন। এই ঠিক অর্থাৎ 1 মিনিটের মধ্যেই কিন্তু আমরা দেখছি যে আমরা উত্তর গেটের যে জায়গাটি রয়েছে বাইতুল মোকাররমের, সেই বাইতুল মোকাররমের উত্তর গেটে এই মুহূর্তে রয়েছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু নামাজের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন। যে কোনো সময় অর্থাৎ এখনই ইমাম কিন্তু ইমামতি শুরু করবেন এবং এই প্রথম জামাত শেষে দ্বিতীয় জামাত যেটি, সেটি সকাল 8।
অর্থাৎ ঈদুল আজহার প্রথম জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই মাত্র শেষ হলো, অর্থাৎ 2 রাকাতে যে ওয়াজিব নামাজ সেটি শেষ হয়েছে। এই ঈদের যে নামাজ সেটি কিন্তু অন্যান্য নামাজ থেকে পার্থক্য রয়েছে, অর্থাৎ অতিরিক্ত 6 তাকবীরের সহিত ইমামের পিছনে দাঁড়িয়ে কিন্তু ঈদুল আজহা বা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হয়। নামাজ শেষ হয়েছে, এখন খুতবা শুরু হবে এবং এই খুতবার পরপর কিন্তু দোয়া হবে, তার মাধ্যমে শেষ হবে প্রথম জামাত। ঠিক তার পরপরে অর্থাৎ আরও প্রায় 30 থেকে 35 মিনিট কিন্তু লাগবে এই খুতবা এবং দোয়া শেষ করতে। তার পরপরই কিন্তু দ্বিতীয় জামাতের জন্য যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু বাইরে এর মধ্যে অপেক্ষা করছেন। এই অপেক্ষমান যারা মুসল্লি রয়েছেন তারা কিছুক্ষণ পরেই অর্থাৎ এই খুতবা এবং দোয়ার পরপরই কিন্তু ভিতরে মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবেন এবং তার পরপরই অর্থাৎ এই প্রথম যে জামাত, এই জামাতে যে লোকজন উপস্থিত ছিলেন তার চেয়ে হয়তো বেশি মুসল্লি কিন্তু দ্বিতীয় যে জামাতটি রয়েছে সেখানে আরও বেশি লোক সমাগম হওয়ার কথা। এর আগের বছরগুলোতে আমরা যেমনটা দেখেছি। আমরা এই মুহূর্তে জাতীয় ঈদগাহ ময়দানে চলে যাব, সেখানে আমাদের সহকর্মী তামিম রয়েছেন। প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দূর দূরান্ত থেকে যে মুসল্লিরা তারা আসতে শুরু করেছেন ঈদ জামাতে অংশ নেওয়ার জন্য। আমি একটু দেখাতে চাই এই মুহূর্তে জাতীয় ঈদগাহ যেই প্রধান ফটক, সেই প্রধান ফটকে গুটি গুটি পায়ে আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিরা এখানে আসছেন এবং ঈদ জামাতে তারা অংশ নেওয়ার জন্য তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা ব্যাপক প্রস্তুতির যেই তৎপরতা সেটি আমরা লক্ষ্য করছি। এখানে কোনো ধরনের কোনো নিরাপত্তার যে ফাঁকফোকর সেটি আসলে রাখা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে যে নিরাপত্তার যে ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া আমরা মুসল্লিদের মাঝে ঈদের যে আনন্দ, ঈদের যে উৎসব বা আমেজ, সেই আমেজ আসলে লক্ষ্য করছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে জায়নামাজ সাথে নিয়ে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে আসছেন, বিশেষ করে ছোটরা বড়দের হাত ধরে ঈদগাহ ময়দানে আসছেন। পাশাপাশি অন্যান্যরা অর্থাৎ নারীদের জন্য কিন্তু বেশ ব্যবস্থা করা হয়েছে, সুব্যবস্থা করা হয়েছে। এখানকার যারা আয়োজক রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া আমরা লক্ষ্য করছি যে এখানে অন্যান্য যে সমস্ত বয়সের মানুষেরা, সব বয়সের মানুষেরা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন এবং বলা যায় যে আর কিছুক্ষণ পরে অর্থাৎ 7:30টায় ঈদের যে জামাত, সেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেই আয়োজনকে সামনে রেখেই কিন্তু যারা এখানে মুসল্লিরা তারা সবাই চলে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নারীরাও কিন্তু এখানে আসছেন এবং নারীদের জন্য কিন্তু বেশ ব্যবস্থা করা হয়েছে। যারা এখানকার যারা আয়োজক, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রায় 35,000 মানুষের যে ধারণ ক্ষমতা এবং সেখানকার যে আয়োজন, সেই আয়োজন এখানে সম্পন্ন করেছেন তারা এবং নানা ধরনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। যদিও বেশ এই মুহূর্তে আসলে আকাশ বেশ বলা যায় যে কিছুটা মেঘাচ্ছন্ন এবং যখন প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই প্রস্তুতির অংশ হিসেবে তারা বলেছিলেন যে বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তিনি বলেছেন যে বৃষ্টির সম্ভাবনা যদি রয়েছে, যদি বৃষ্টি হয় তবুও কোনো সমস্যা হবে না, কারণ বৃষ্টিকে মাথায় রেখেই তাদের যে প্রস্তুতি, সেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া আমরা এখানে ফায়ার সার্ভিসের যেই টিম লক্ষ্য করছি, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সমস্ত ইউনিট রয়েছে, অন্য যে সমস্ত দল রয়েছে তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন। সব মিলিয়ে এখানকার যে আয়োজন, সেই আয়োজন কিন্তু মোটামুটি বলা যায় যে সম্পন্ন। এখন আসলে আর কিছুক্ষণ পরেই ঈদের যে জামাত, সেই জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এই জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা, পাশাপাশি অন্যান্য কূটনীতিকবর্গ এবং পাশাপাশি অন্যান্য যে
যে সমস্ত যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, পাশাপাশি সাধারণ মানুষ এখানে অংশ নেবেন। আর কিছুক্ষণ পরেই নামাজ অনুষ্ঠিত হবে এবং এখন আসলে বয়ান চলছে, সাধারণ বয়ান, এবং বয়ানের পরেই নামাজ অনুষ্ঠিত হবে। নামাজের পরে যে খুতবা, সেই খুতবা অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার হাতে সবশেষ। আমরা চলে যাব ময়দানের অপর প্রান্তে রয়েছেন সহকর্মী আতিকুর রহমান তমালের কাছে। সময় কিন্তু খুব বেশি বাকি নেই। 7:30 মিনিটে আসলে জাতীয় ঈদগাহের যে প্রধান জামাত সেটা কিন্তু অনুষ্ঠিত হবে এবং আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু প্যানেলের মধ্যে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। এবং আপনারা জানেন যে আজকের যে জাতীয় ঈদগাহের প্রধান জামাতটি সেটি 7:30 অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছিল বা আবহাওয়ার যে পূর্বাভাস বলা হচ্ছিল যে দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে, অর্থাৎ এখন আকাশকে মেঘাচ্ছন্ন রয়েছে, কিন্তু বলা চলে যে ঈদের যে ঝলমলে সকাল সেটা কিন্তু আমরা দেখছি যে ঈদের ঝলমলে সকাল কিন্তু আসলে সেই সকালকে সাক্ষী রেখে ইতিমধ্যে বহু মুসল্লি কিন্তু আসলে জায়গায় অবস্থান নিয়েছেন। এবং সেই জায়গা থেকে আমরা জানি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই জামাতে অংশ নেবেন এবং রাষ্ট্রের যে প্রধান বা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রপতি, তিনি ছাড়া প্রধান বিচারপতি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কূটনীতিকবৃন্দ সহ এখানে কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা ছাড়াও সাধারণ জনগণ এখানে অংশ নেবেন। এবং সেই জায়গা থেকে বলা চলে যে এই যে বৈষম্যহীন একটি জমায়েত, এই জমায়েত থেকে আসলে কুরবানির যে শিক্ষা, সেই শিক্ষার যে বার্তা সেটি কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বের যে মুসলিম রয়েছেন তাদের মাঝে এবং সকল মানুষের মাঝে আসলে ছড়িয়ে দেওয়াই এই কুরবানির উদ্দেশ্য। এবং সেই যে উদ্দেশ্য এবং তাৎপর্য সেটারই কিন্তু বয়ান চলছে। আমরা দেখছি জাতীয় মসজিদের যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি সিনিয়র ইমাম রয়েছেন, পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান, তিনি কিন্তু কুরবানির যে আদর্শ এবং কুরবানির যে উদ্দেশ্য সেটি কিন্তু নিয়ে আসলে বয়ান করছেন। এবং তারপর আপনারা জানেন যে জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন তার যে ইমামতি, সেই ইমামতিতে কিন্তু আসলে আজকের যে নামাজ সেটি অনুষ্ঠিত হবে। এবং আমরা দেখছি যে নামাজ 7:30টায় শুরু হবে, সেটিকে সামনে রেখে 5 স্তরের যে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, সেই বলয় কিন্তু আসলে ভেদ করে মুসল্লিরা কিন্তু কয়েক দফা তল্লাশির মধ্যে দিয়ে কিন্তু এখানে ঢুকছেন। এবং সেই জায়গা থেকে আপনারা জানেন যে 35,000 মুসল্লি কিন্তু আজকের এই জামায়াতে অংশ নেবেন। এবং যদি এই জামায়াতের পরও আসলে জায়গা না সম্পূর্ণ হয় সেক্ষেত্রে মূল সড়কে আসলে তারা অংশ নেবেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে 5 স্তরের যে বলয়, সেই বলয় কিন্তু আসলে গড়ে তোলা হয়েছে। শুধু পুরুষই নয়, নারীরা কিন্তু এখানে অংশ নেবেন। সবকিছু মিলিয়ে বলা চলে যে সমস্ত আয়োজন সম্পন্ন। আর কিন্তু 20 মিনিটের সময় বাকি রয়েছে, এরপরে কিন্তু এই যে ঈদের জামাত সেটা কিন্তু শুরু হচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে এখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। বাইতুল মুকাররম এবং জাতীয় ঈদগাহ ময়দান থেকে জানছিলাম ঈদ যাত্রার সবশেষ খবর। বৈরী আবহাওয়ার মধ্যে এবার ফ্রান্সে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে এদিন স্থানীয় সময় সকাল থেকে রাজধানী প্যারিসের বিভিন্ন মসজিদে পুরুষ, নারী ও শিশুর ঈদ জামাতে অংশগ্রহণ করেন। পরে মোনাজাতে ফ্রান্স ও বিশ্ব মুসলিমের মঙ্গল কামনার পাশাপাশি গাজাবাসীর জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন তারা। সেই সঙ্গে প্যারিসের জাতীয় মসজিদের ঈদ জামাত থেকে ফ্রান্সের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থী দলকে সমর্থন না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্টে বিস্তারিত। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই এবার ফ্রান্সে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। রাজধানী প্যারিসের বিভিন্ন মসজিদে ঈদ জামাতে বৃষ্টিকে উপেক্ষা করে অংশগ্রহণ করেন নারী, পুরুষ ও শিশুরা। বৃষ্টির মধ্যেই অনেকে খোলা মাঠেও ঈদ জামাতে অংশগ্রহণ করেন। সকাল থেকেই প্যারিসের গ্র্যান্ড মার্কস দ্য প্যারিস, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার, ওভারবিলা, বাংলাদেশ জামে মসজিদ ও মেট্রোস জিমনেসিয়াম হলে পৃথক সময়ে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি ঈদ জামাতেই ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। বৃষ্টিকে অপেক্ষা করে ঈদের নামাজ আদায় করলাম এবং মোনাজাতে বাংলাদেশের এবং সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করলাম। সবাই মিলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা আগামীতে দেখতে পারি, সেই জন্য আমরা
পুরো বাংলাদেশের জন্য দোয়া করেছি। নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা গাজাবাসী সহ দেশের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করেন। আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সবার জীবন হোক আরও সুন্দর, আরও ভালো, এমন প্রত্যাশাই জানিয়েছেন ঈদ জামাতে অংশগ্রহণকারী মুসল্লিরা। প্যারিসের ঈদ জামাত থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রোববার দেশটির সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশে অধ্যুষিত নিউ ইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে স্থানীয় টমাস এডিসন হাই স্কুলের ঈদগাহ মাঠে। সেখানে প্রায় 10,000-এর বেশি মানুষ একত্রে ঈদের নামাজে অংশ নেন। এ সময় ফিলিস্তিনের যুদ্ধ এবং ইসরায়েলি বাহিনীকে সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান মুসলমানরা। সোমবারও যুক্তরাষ্ট্রের অনেক জায়গায় ঈদ উদযাপিত হবে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকিব রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল থেকেই জামাইকার থমাস এডিসন হাই স্কুল মাঠে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। 10,000-এরও বেশি মুসল্লির অংশগ্রহণে হয় ঈদের জামাত। এতে ইমামতি করেন মাওলানা আবু জাফর বেগ। পরে মোনাজাতে মুসল্লিরা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর নির্যাতন ও হত্যা বন্ধে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান। We call for an immediate and permanent ceasefire. We call for humanity for all people. And we call for an end to this genocide. আমরা আজকে সবাই খুশি ঈদের দিনে, সেই সাথে আমরা দুঃখিত যে আমাদের ভাইয়েরা আজ নির্যাতিত, নিপীড়িত, তাদের জীবন হারাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি। আমরা সমস্ত মুসলমান ভাই বোনদের সারা বিশ্বে সবার জন্য দোয়া করি এবং বাংলাদেশি ভাই বোন সবাইকে ঈদ মোবারক। জামাতে অংশ নেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ও মূলধারার রাজনীতিবিদরা। ছিলেন বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার নারী পুরুষ। বিপুল সংখ্যক মুসল্লির সাথে নামাজ আদায় করে সন্তুষ্ট সবাই। এখানে নারী পুরুষ অনেকে আছেন, তো আমরা একই সাথে নামাজটা পড়লাম। তো প্রতি বছরই হয় এরকম। আজকে আমরা এখানে একটা ছোট্ট বাংলাদেশ আসলে গড়ে তুলেছি, সেজন্য বিদেশের মাটিতে বসে দেশের স্বাদ পাচ্ছি। নিউ ইয়র্ক ছাড়াও ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, মিশিগান, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, নিউ জার্সি ও নিউ ইয়র্কের বাফেলো শহর সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের পর মুসল্লিরা পশু কুরবানি করেন। যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন নিয়ে মুসলমানদের মধ্যে বরাবরই মতদ্বৈধতা রয়েছে। এবারও মুসল্লিদের অনেকটা বড় অংশই বলা যায় সোমবার ঈদ করবেন। চাঁদ দেখা সাপেক্ষে সাপ্তাহিক ছুটির দিন রোববার ঈদ হলেও নিউ ইয়র্ক শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আগাম ছুটির ঘোষণা অনুযায়ী বন্ধ থাকছে সোমবারই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জামাইকা মুসলিম সেন্টার ঈদগাহ মাঠ, জামাইকা, নিউ ইয়র্ক। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে, সরাসরি যাচ্ছে সেখানে।
يذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا ولك الحمد. الله أكبر. তোমার ফোন করে বলছে আমার কাছে নাই তো, আমার দূরে অনেক দূরে আমার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. الله أكبر الله أكبر الله سمع الله لمن حمده ولك الحمد. الله أكبر. الله أكبر الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة দেখছি যে জাতীয় ঈদগাহ যে নামাজটি ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে নামাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ঠিক 7:30 কিন্তু এই নামাজটি শুরু হয়েছিল এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এখনও উপস্থিত রয়েছেন। আপনারা দেখছেন মূল যে নামাজ সেই নামাজ শেষ হয়ে গেছে এবং আমরা দেখছি যে নামাজের পরে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি কিন্তু চলছে এবং এরপরই আসলে দোয়া অনুষ্ঠিত হবে এবং তারপর সেই চিরচেনা দৃশ্য অর্থাৎ সে যে কোলাকুলির দৃশ্য যা ঈদের সময় আমরা দেখতে পাই সেটি আসলে প্রতি বছরের মতো এবছরও সেটি অনুষ্ঠিত হয়ে এই যে জাতীয় ঈদগাহ ময়দান সেটি আসলে উৎসবের ময়দানে পরিণত হবে। আমরা জানি যে আষাঢ়ের এই মাস সংখ্যা ছিল যে দুপুরের পর থেকে বৃষ্টি হওয়ার, কিন্তু সকালে আকাশ মেঘাচ্ছন্ন কিছুটা ছিল কিন্তু বৃষ্টি হয়নি। সেই জায়গা থেকে আসলে মুসল্লিরা বলা চলে যে দলে দলে কিন্তু একটি ঝলমলে ঈদের সকালকে সঙ্গী করেই কিন্তু সব শ্রেণী পেশার সব বয়সী নারী পুরুষ সেই ঈদের জামাতে সামিল হন এবং সেই নামাজটি আসলে 7:30 শুরু হয়েছে। বলা চলে যে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি তো বটেই, সাধারণ যে নাগরিক সেই নাগরিকও আসলে এই নামাজে অংশ নিয়েছেন এবং সেই জায়গা থেকে বলা চলে যে বৈষম্যহীন একটি জমায়েত এবং সেই জমায়েতের যে নামাজ সেই নামাজটা কিন্তু 7:30 শুরু হয়ে এখন শেষ হয়েছে এবং আমাদের শুধুমাত্র যে ঢাকা শহর তাই নয়, সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহে রয়েছেন আমাদের আরেক সহকর্মী, আমরা এখন যাবো ময়মনসিংহে সেখানকার ঈদ জামাতের খবর জানতে। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এইমাত্র ময়মনসিংহের প্রধান ঈদ জামাত নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি যে সকাল ৬টা থেকেই কিন্তু এই ঈদ জামাতে অংশ নিতে ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে মানুষজন মুসল্লিরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং নগরীর প্রত্যেকটি সড়ক যেন এসে মিলিত হয়েছে এই ময়মনসিংহের যে আঞ্জুমান ঈদগাহ ময়দান। এখানে আমরা দেখেছি ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু এই প্রত্যেক মুসল্লিকে কিন্তু এই মাঠে প্রবেশ করানো হয়। এরপর খুতবা শেষে কিন্তু যে বয়ান শেষে যে প্রধান জামাত সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। যে মাওলানা মুফতি আব্দুল আল মামুন তিনি এই নামাজের ইমামতি করেন। এই মুহূর্তে দেখছি যে ব্যাপক মুসল্লি প্রায় 30,000-এর বেশি মুসল্লি কিন্তু এই আঞ্জুমান ঈদগাহ ময়দানের প্রধান ঈদ জামাতের নামাজ আদায় করেছেন। তো এই ছিল এই অবস্থা। এখন এখানে একটি জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজার পরে 8:30টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতে সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। তার আগে যুক্ত ছিলাম জাতীয় ঈদগাহ ময়দানে। অবশেষে ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছেন গৌতম গম্ভীর। বিসিসিআইয়ের প্রস্তাবে রাজি হলেও কিছু শর্ত জুড়ে দিয়েছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। তবে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে পেতে গম্ভীরের সব শর্তই মেনে নিয়েছে বোর্ড। কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআইয়ের কর্মকর্তা। 3 বছরের চুক্তিতে 2027 সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত রোহিত কোহলিদের দায়িত্ব পালন করবেন এই কিংবদন্তি ক্রিকেটার। বেশ অনেকদিন ধরেই টিম ইন্ডিয়ার নতুন কোচ নিয়োগ দিতে উঠে পড়ে লেগেছে বিসিসিআই। টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ভারত দলের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন রাহুল দ্রাবিড়। কে হতে যাচ্ছে রোহিত কোহলিদের নতুন কোচ তা নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। তবে হয়তো অবশেষে ভারত দলের জন্য কোচ খুঁজে পেয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বোর্ড বিসিসিআই। এবারের আইপিএলের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কোচের দায়িত্ব পালন করেছেন গৌতম গম্ভীর। তার হাত ধরেই তৃতীয়বার ট্রফি জিতেছে কলকাতা। সেই সাফল্যের পর থেকেই গম্ভীরের নাম ভারতীয় দলের কোচ হিসেবে আলোচনায় উঠে আসে। তার দায়িত্বে মুগ্ধ হয়ে বেশ অনেকদিন ধরেই জাতীয় দলের কোচ হিসেবে সাবেক এই ভারত ক্রিকেটারকে পেতে চাইছে বিসিসিআই। দায়িত্ব নিতে গৌতমকে প্রস্তাব দিয়েছে বোর্ড। তবে এতদিন বিষয়টি নিয়ে সেভাবে কিছু না বললেও অবশেষে বোর্ডের প্রস্তাবে রাজি হয়েছেন সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার। তবে প্রস্তাবে রাজি হলেও কিছু শর্ত জুড়ে দিয়েছেন গম্ভীর। দলের সাপোর্ট স্টাফের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব নেওয়ার দাবি করেন গৌতম। শুধু সাপোর্ট স্টাফ নয়, দলের কিছু পরিবর্তন আনতে চান তিনি। কোচ হিসেবে তাকে পেতে তার সব শর্তই মেনে নিয়েছে বিসিসিআই। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। আমরা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে গম্ভীরের সঙ্গে কথা বলেছি। তিনি টি-20 বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়ের জায়গায় দায়িত্ব পালন করবেন। আমরা খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবো। গণমাধ্যমের খবর অনুযায়ী আর মাত্র দিন কয়েকের মাঝেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে বোর্ডের পক্ষ থেকে। 2027 সালে ওডিআই বিশ্বকাপ পর্যন্ত 3 বছরের জন্য দলের দায়িত্ব পালন করবেন গম্ভীর। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় ঈদগাহ ও বাইতুল মোকাররমে ঈদুল আজহার নামাজ আদায়। মুসলিম উম্মাহর মঙ্গল কামনা, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা। এই ছিল ভোরের সময়। এরপর দেখবেন সকালের সময়। সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ আপনাকে। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।